বিএনপির কিছু অদূরদর্শিতার কারণে বিএনপি আবারও ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। বিএনপির কিছু মাথামোটা নেতাদের ভুল সিদ্ধান্তের কারণেই হয়তো হাতের নাগালে পাওয়ার ক্ষমতা আবারও বিএনপি হারাতে যাচ্ছে। অনেকের কাছে এটা হাস্যকর মনে হলেও এটাই রিয়েলিটি। অনেকে বলবেন বাস্তবতা হচ্ছে এই যে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে এবং কি তাদের ভোটও বেশি, তাদের জনসমর্থনও বেশি, এটাই বাস্তবতা। কিন্তু বাস্তবতা ওটাও ছিল যে আওয়ামী লীগ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। বাস্তবতা ওটাও ছিল যে এই আন্দোলন একটা সময় শেষ হবে আর সমন্বয়ক আর আন্দোলনকারীদের ধরে ধরে সাদ্দাম বাহিনী পাশার সামনা লাল করে দেবে। বাস্তবতা ওটাও ছিল যে 15ই আগস্টের পর খন্দকার মোস্তাক আর মেজর ডালিমরা বাকশাল একনায়কতন্ত্রকে ছুড়ে ফেলে দিয়ে তাদের মতো করে দেশ সাজাবে। কিন্তু সব বাস্তবতাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে সেদিন রিয়েলিটি হয়েছিল 75-এ জিয়াউর রহমান ক্ষমতায় গেছিল, আর 24 সালে রিয়েলিটি হচ্ছে ডক্টর ইউনূস ক্ষমতায় গেছে। এখন আপনারা হয়তো বলবেন বাস্তবতার রিয়েলিটির ভিতরে পার্থক্য কি, আমাকে হয়তো বুঝাইতে চেষ্টা করবেন বাস্তবতা রিয়েলিটির ভিতরে পার্থক্য আর অর্থ বুঝাইতে যাবেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই রিয়েলিটি হচ্ছে এটা, তুমি রিয়েলিটি মানে নাও, কারণ 12টা তোমার বেজে গেছে। আর বাস্তবতা হচ্ছে এটা। আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। আবারও হয়তো অনেকেই আমাকে বাস্তবতার রিয়েলিটি বুঝাইতে যাবেন। তাদেরকে একটা কথাই বলি, বাস্তবতার রিয়েলিটির পার্থক্যের ভিতরে আমি আসলে জেগে জেগেই ঘুমাই। এখন আসি আপনাদেরকে বুঝাই আসলে বিএনপি কিভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরে দাঁড়াচ্ছে, ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে অনেক দূরে চলে যাচ্ছে। সেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে হলে অবশ্যই আপনাদেরকে নিয়ে যেতে হবে 15ই আগস্টের পর থেকে জেনারেল জিয়া ক্ষমতায় আসা পর্যন্ত কি ঘটেছিল, কি হয়েছিল এই সময়টাতে। তো চলুন একটু ঘুরে আসি আসলে 15ই আগস্টের পর জেনারেল জিয়া ক্ষমতায় আসা পর্যন্ত কি হয়েছিল। সেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মাধ্যমে কিন্তু খন্দকার মোস্তাক আর মেজর ডালিমরা ক্ষমতায় এসেছিল এবং কি তারা মনে করছিল তাদের ক্ষমতা অনেক দীর্ঘায়িত হবে, কারণ আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা তাদেরকে সমর্থন দিয়ে সরকার গঠন করেছিল। কিন্তু তাদের এই বাস্তবতাটাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে রিয়ালিটি হচ্ছে তাদের ক্ষমতা ছিল মাত্র 80 দিন। এর পরপরই আপনার একটা পাল্টা একটা অভ্যুত্থান হয়ে যায়। সেই অভ্যুত্থানটা পরিচালনা করে খালেদ মোশাররফের নেতৃত্বে কিছু সেনা কর্মকর্তারা। খালেদ মোশাররফ সেদিন কি করছিলেন, তিনি জাতীয় চার নেতাকে জেলে হত্যা করেছিলেন তার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিদেরকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। তার নেতৃত্বে সেনাপ্রধান জেনারেল জিয়াকে গৃহবন্দী করেছিলেন। তখন তিনি নিজে নিজে সেনাপ্রধান হয়ে গেছিলেন অন্য বাহিনীর প্রধানদেরকে নিয়ে। যখন তিনি সেনাপ্রধান হয়ে গেছিলেন তখন তিনি মনে করছিলেন আসলে ওনার উপরে আর কোনো ক্ষমতা নাই, উনি রাষ্ট্রপতি হয়ে গেলেন। এরপরে কি হইল, কর্নেল তাহেরের নেতৃত্বে জাসদের যে বাহিনী আছে এবং কি ইনুদের নেতৃত্বে আরেকটা পাল্টা অভ্যুত্থান হয়ে গেল এবং তারাও মনে করলো যে এই অভ্যুত্থানে আমরা খালেদ মোশাররফকে হত্যা করবো, হত্যা করে জেনারেল জিয়ার ঘাড়ের উপর বন্দুক রেখেই আমরা কি ক্ষমতায় যাব। ঠিক সেভাবেই আগাচ্ছিল, জেনারেল জিয়াকে মুক্ত করলো এবং জেনারেল জিয়াকে রেডিও স্টেশনে নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। তখন জেনারেল জিয়া তার দূরদর্শিতা দিয়ে সেটাকে ঠেকিয়ে দিলে এবং তার পূর্বের রেকর্ড করা একটা বক্তব্য স্টেশনে পাঠিয়ে দেওয়া হলো, সেটাই প্রচার করা হলো। আর জনতা ভেবে নিয়েছে যেটা জেনারেল জিয়ার নেতৃত্বে এই অভ্যুত্থানটা হয়েছে এবং জেনারেল জিয়াই আসলে এই অভ্যুত্থানটা করেছে। তখন সিপাহী জনতা তাকেই সমর্থন দিয়েছিল, রাস্তায় বেরিয়ে এসেছিল। এভাবেই জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে। আর কর্নেল তাহেররা ভাবলো যে যাকে আমরা মুক্ত করলাম সেই আমাদেরকে ছেড়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে গেছে, এখন তাকে আমরা হত্যা করব। সেই উদ্দেশ্যে কর্নেল তাহের, হাসানুল হক ইনু এবং জাসদের নেতারা তাদের বাহিনী নিয়ে আবার পাল্টা একটা অভ্যুত্থান শুরু করলো। সেখানে তারা স্লোগান দিল, সিপাহী জনতা ভাই ভাই, অফিসারদের রক্ষা নাই। এবং তারা অনেক লিফলেট সেখানে বিতরণ করা শুরু করলো এবং অলরেডি অভ্যুত্থান শুরু করে দিয়েছে। সেনাবাহিনীতে জিয়াউর রহমানের অনেক সেনা কর্মকর্তাকে তারা হত্যা করেছে। তারপর সিপাহী জনতা এই বিপ্লবের মধ্য দিয়ে জেনারেল জিয়ার নেতৃত্বে এই অভ্যুত্থানটা করেই আসলে জেনারেল জিয়া ক্ষমতা কক্ষিগত করে নেই, ক্ষমতা স্বাদ সে পায় আসলে। তারপর এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর একটাই উদ্দেশ্য হচ্ছে যে এই 3 মাসের ভিতরে কিন্তু 3 থেকে 4টা অভ্যুত্থান হয়েছে, আর ঠিক সেম জায়গায় বাংলাদেশ বর্তমানে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর একটাই উদ্দেশ্য যে বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন আর 75-এর 15ই আগস্টের পর থেকে জেনারেল জিয়া ক্ষমতা নেওয়া যে সময়টা আছে ওই সময়টার এই সময়টা সেম যাচ্ছে।
এখন বিএনপি কিভাবে এই ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে সেটা হচ্ছে বিএনপি হয়তো মনে করতেছে দ্রুত নির্বাচন দিলে তারা দ্রুত ক্ষমতায় যাবে, দ্রুত ক্ষমতায় গিয়ে তাদের মতো করে দেশ সাজাবে। কিন্তু এটা আসলে তাদের সম্পূর্ণ ভুল একটা সিদ্ধান্ত এবং সম্পূর্ণ অদূরদর্শী একটা সিদ্ধান্ত। যদি এই অবস্থায় বিএনপি ক্ষমতা যায়, এই যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ এখন কি লর্ডার ফর্ডার হয়ে আছে। এই লর্ডার ফর্ডার অবস্থায় যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিএনপি অবশ্যই এর মাসুল গুনতে হবে। কিভাবে? তখন এই লর্ডার ফর্ডারকে ঠিক করতে করতে বিএনপির 1-2 বছর লেগে যাবে। তারপর তারা এই 5 বছরের ভিতর না পারবে উন্নয়ন করতে, না পারবে জনগণকে কিছু দেখাইতে। একটা কথা সবাই স্বীকার করে, সেটা হচ্ছে আওয়ামী লীগ সবার বাক স্বাধীনতা কেড়ে নিল, গণতন্ত্র হত্যা করলো, ভোট অধিকার কেড়ে নিল, জনগণের উপর জুলুম করলো, আলেম ওলামার উপর নির্যাতন করলো, ইসলামের উপর বিদ্বেষী কাজ করলেও, দুর্নীতি করলেও আওয়ামী লীগ অনেক উন্নয়ন করছে, এটা সবাই স্বীকার করবে। সো যখন বিএনপি ক্ষমতায় গিয়ে উন্নয়নমূলক কোনো কাজ তেমন দেখাইতে পারবে না জনগণকে, তখন জনগণ এটাই বলবে যে আগে ভালো ছিল। তখন বিএনপির ক্ষমতা 5 বছর দীর্ঘায়িত হবে কিনা সেটা নিয়েও কিন্তু আসলে সন্দেহের মধ্যে আছে। এখন কথা হচ্ছে বিএনপির করণীয় হচ্ছে এই সরকারের হাতকে শক্তিশালী করা। বিএনপি জামাতের করণীয়, এই সরকার যতটা শক্তিশালী হবে ততটা দেশকে গোছাইতে পারবে। এই দেশকে গোছায় যদি নির্বাচন দেয়, এই নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে তাহলে সেটাই হবে বিএনপির জন্য দীর্ঘজীবী একটা কি ক্ষমতা। যদি লর্ডার ফর্ডার অবস্থায় নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি তেমন কিছু করতে পারবে না, পরবর্তীতে বিএনপি আবারও ক্ষমতা হারাতে বসবে। সো এখন বিএনপি জামাতের উচিত এই সরকারের হাতকে শক্তিশালী করা। আর যদি এই সরকারের হাতকে শক্তিশালী না করে সবাই সবার মতো আন্দোলন করে এই সরকারের এটা ভুল হয়েছে, ওইটা ভুল হয়েছে, এটা করতেছে, দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে, এই সেই বলে এই সরকারের বিরোধিতা করে, তাহলে তৃতীয় আরেকটা শক্তি শেখ খালেদ মোশাররফের মতো, কর্নেল তাহেরদের মতো যে কোনো একটা শক্তি উঠে আসবে, যেটা না বিএনপির জন্য ভালো হবে, না জামাতের জন্য ভালো হবে, না আওয়ামী লীগের জন্য ভালো হবে। হয়তো আওয়ামী লীগের জন্য কিছুটা ভালো হবে, সেটা হচ্ছে ক্ষমতায় না যাইতে পারলো অন্তত 24-এ যে গণহত্যা হয়েছে এই গণহত্যা থেকে তারা বাঁচতে পারবে, তাদেরকে আবার পুনর্বাসিত করা হবে। ওই তৃতীয় শক্তি এই কাজটা করবে, তখন না বিএনপির কিছু করার থাকবে, না জামাতের কিছু করার থাকবে। সো এখন উচিত এই সরকারের হাতকে শক্তিশালী করা, যাতে করে তৃতীয় আরেকটা শক্তি এটা না বলে যে ক্ষমতা নিতে পারে যে এই সরকার আসলে ব্যর্থ, এই সরকার পারতেছে না, তাই আমাদের উচিত এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ক্ষমতা নিয়ে দেশকে উন্নয়ন করা, এটা যাতে বলতে না পারে। এই কারণে বিএনপি জামাতের উচিত তাদের হাতকে শক্তিশালী করা। হয়তো অনেকের কাছে এই জিনিসটা কাল্পনিক লাগতেও পারে, এই জিনিসটা হয়তো অবাস্তব লাগতে পারে, আসলে রিয়েলিটি হচ্ছে এটা। যদি ডক্টর ইউনূস সরকার লর্ডার ফর্ডার হয়ে যায়, না জামাতের লাভ হবে, না বিএনপির লাভ হবে সম্পূর্ণ আওয়ামী লীগ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।